বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা উচ্চতর গণিত বইটা হাতে নাও। আমরা আজকে উচ্চতর গণিত বিষয়ের ভেক্টর 12তম অধ্যায়ের ভেক্টর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমি ভেক্টর অধ্যায়ের পর্ব 1 প্রথমে আরও একটি ক্লাস নিয়েছিলাম। সেখানে তোমাদের উদাহরণের যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছি এবং বেসিক কিছু আলোচনা করে উপপাদ্যগুলো শেষ করেছিলাম। এখন আজকে আমরা আরও দুইটি গুরুত্বপূর্ণ উপপাদ্য এই অধ্যায়ের আলোচনা করব। অনুসরণী যে এটা হলো 13 নম্বর উপপাদ্য আর 14 নম্বর উপপাদ্য, এই দুইটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা বইটা সামনে রাখো শুধু প্রশ্নটা জানার জন্য, আর বাকিগুলো আমি বোর্ডে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই দুইটা উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই দেখবা যে সৃজনশীল প্রশ্নগুলো, বিভিন্ন সালের সৃজনশীল প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখবা এই দুইটা উপপাদ্য বেশিরভাগ সালে এসেছে। তো সুতরাং তোমরা মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করলে নিশ্চয়ই বুঝতে পারবা ইনশাল্লাহ। তোমরা বোর্ডের দিকে বা আমার দিকে আমার কথাগুলো লক্ষ্য করো। আজকে আমরা প্রথমেই প্রশ্নটা আমি একটু পড়ে নেই যে উপপাদ্যটা আলোচনা করব। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও দৈর্ঘ্য তাদের যোগফলের অর্ধেক। আমরা প্রশ্নটা বললে আসলে সহজে বুঝতে পারবো না। আমরা যদি চিত্রটা অঙ্কন করে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো, প্রশ্নটা ক্লিয়ার হইতে পারবো। দেখো, সবাই আমরা ট্রাপিজিয়াম কি এটা জানি, যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমান্তরাল আর অপর দুটি বাহু অসমান্তরাল, ওই চতুর্ভুজটাকে আমরা কি বলতে পারি? ট্রাপিজিয়াম বলতে পারি। তাহলে আমরা একটা ট্রাপিজিয়ামের চিত্র অঙ্কন করে প্রথমে এটা প্রশ্নটা কি বলছে সেটা বোঝার চেষ্টা করি। দেখো, আমরা যদি ট্রাপিজিয়ামের চিত্রটা এদিক দিয়ে অঙ্কন করি, দুইটা সমান্তরাল বাহু নেই, এই আর দুইটা অসমান্তরাল বাহু। আমরা যদি বলি এ বি সি ডি, দুইটা এ বি সি ডি একটা ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু এ বি এবং ডিসি। অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু ই ধরলাম, এ বি এর মধ্যবিন্দু ই আর ডিসি এর মধ্যবিন্দু এফ ধরলাম। তাহলে আমরা যোগ করে দেই, তাহলে কি হয়? এফ। আমরা ভেক্টর চিহ্নগুলো সবগুলো একদিকে দিয়ে দিই। আমাদেরকে প্রশ্নটা অনুসারে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ভেক্টর সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু। তাহলে ট্রাপিজিয়াম কোনটা? এ বি সি ডি। ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু এ বি, আর একটা হলো কি? ডিসি। অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু ই নিলাম আর ডিসি এর মধ্যবিন্দু এফ নিলাম, যোগ করলাম ইএফ। সংযোগ সরলরেখা কি? ইএফ। সমান্তরাল বাহুদের সমান্তরাল বাহু কোনটা? এডি এবং বিসি। তাদের এই ইএফটা বলছে প্রমাণ করতে এডি এবং বিসি এর সমান্তরাল। দৈর্ঘ্য তার যোগফলের অর্ধেক। দৈর্ঘ্যটা কি? অর্থাৎ এইটার দৈর্ঘ্য এই দুইটা বাহুর যোগফলের অর্ধেক প্রমাণ করতে বলছে। তাহলে আমরা নিশ্চয়ই প্রশ্নটা একটু ক্লিয়ার হয়েছে, আরও একটু ক্লিয়ার হবে আমরা যখন এগুলো বর্ণনাগুলো লিখে দেব, তাহলে ক্লিয়ার হব। দেখো, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এডি ও বিসি বাহুদ্বয় সমান্তরাল এবং এ বি ও সিডি বাহুদ্বয় অসমান্তরাল। আমরা বর্ণনাগুলো নিজের মতো করে লিখবো, তাহলে দেখবা যে সহজেই বুঝতে পারবা। তাহলে এ বি ও বিসি বাহুর
মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে এ বি এর মধ্যবিন্দু ই আর ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। ইএফ ইউ এফ যোগ করি, তাহলে ইএফ যোগ করলাম। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ইএফ কার সমান্তরাল, এডি কার সমান্তরাল, বিসি এর সমান্তরাল। ইএফটা কার সমান্তরাল, এডি এবং বিসি এর সমান্তরাল। এবং আমরা বলছিলাম ইএফটা কার অর্ধেক, এই দুইটা বাহুর যোগফলের, দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক, এডি প্লাস বিসি। তাহলে আমরা বিশেষ নির্বাচনে বলতে পারি আমরা এটাকে। আমরা দেখো সহজে আমরা প্রশ্নটা এখান থেকেই বুঝে ফেলবো, যে প্রশ্নে যে ব্যাখ্যাটা চাইছে। আমরা বললাম এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি এবং ডিসি বাহু অসমান্তরাল, এডি এবং বিসি বাহু সমান্তরাল। তাহলে আমরা বলছিলাম অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা, অসমান্তরাল বাহু এ বি এর মধ্যবিন্দু ই, সি ডি এর মধ্যবিন্দু এফ, এই দুইটা বাহুর এই দুইটা বিন্দুর সংযোগ রেখা ইএফ। তাহলে এই দুইটা বাহুর সংযোগ রেখা হলো ইএফ। প্রমাণ করতে হবে যে ইএফটা কার সমান্তরাল, এডি এর সমান্তরাল, ইএফটা কার সমান্তরাল, বিসি এর সমান্তরাল। তাহলে আমরা এখন সহজে প্রমাণ করতে পারবো। এটা প্রমাণ করা, এটা আমরা অবস্থান ভেক্টর দিয়ে প্রমাণ করব। আমরা উদাহরণে অনেকগুলা, দুইটা তিনটা প্রমাণের মধ্যে অবস্থান ভেক্টরের প্রমাণটা প্রথম দুইটা অবস্থান ভেক্টর ছিল না, আমরা একটু এটা অবস্থান ভেক্টর দিয়ে প্রমাণ করব। তাহলে আগে একটু অবস্থান ভেক্টরটা কি জেনে আসি। অবস্থান ভেক্টর এটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে সহজে বুঝতে পারবো। ধরো উ একটা বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর ভেক্টর যদি আমরা এ বলি, তাহলে উ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর ভেক্টরটা হলো এ। এটাকে বলা হয় এটাকে বলা হয় উ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। আবার আমরা এখান থেকে আরেকটা ভেক্টর নিতে পারি, দেখো বি বিন্দু নিতে পারি। তাহলে উ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখো যদি এ বি আমরা যোগ করি, দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এই ত্রিভুজটার মধ্যে এ বি যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি ভেক্টর বিয়োগ বিধি সূত্র প্রয়োগ করলে কি হবে, দেখো তো এ বি আমরা জানি এ বিটা যার দিকে থাকে তার থেকে বিয়োগ হবে, তাহলে বি মাইনাস এ হবে। এ বি সমান সমান বি মাইনাস এ হবে। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর ছিল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল বি। আর আমরা এখান থেকে একটা ত্রিভুজ গঠন করে ত্রিভুজের বিয়োগ বিধি অনুসারে পাইছি কি বি মাইনাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে লক্ষ্য করো এই এ বি যখন থাকবে, এ বি নির্ণয় করতে পারবে, তখন এ বিন্দু এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকলে বি বিন্দুটা যেহেতু পরে আছে, তাহলে হয়ে যাবে কি বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করে আমরা এই চিত্র থেকে বের করতে পারি। যদি আমরা এটাকে উল্টায় বলতাম যে বি এ, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যেত। তখন দেখো হয়তো কি এ থেকে বিয়োগ বি, এ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ হবে তখন। তাহলে বোঝা যায় এখান থেকে বি এ পরে আছে, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ বি, আমরা এই সূত্র থেকে পাই, বিয়োগ বিধি অনুসারে এই তত্ত্বটা পেয়ে যাই। তাহলে তোমরা দেখো এখান থেকে যদি আমি এটা মুছে দেই, আমরা যদি মনে করি যে এ বিন্দুর অবস্থান ভেক্টর কোনো একটা মূল বিন্দুর সাপেক্ষে এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর কোনো একটা মূল বিন্দুর সাপেক্ষে বি, তাহলে আমরা এ বি যদি বের করতে চাই তাহলে সহজে বি মাইনাস এ, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বিয়োগ করে দিলে হয়ে যাবে। এই তথ্যটা অবশ্যই আমাদের জানা লাগবে যদি আমরা অবস্থান ভেক্টর দিয়ে এটা প্রমাণ করতে চাই। নিশ্চয়ই তোমরা দেখো এটা আমরা বিশেষ নির্বাচনটা শেষ করলাম, প্রশ্নটা তথ্য জানলাম, এবার আমরা প্রমাণের দিকে যাই। প্রমাণ, তাহলে আমরা বলছিলাম যে অবস্থান ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টর এ বি সি ডি, ট্রাপিজিয়ামের চারটা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিই। মনে করি ভেক্টর যে কোনো
মূল বিন্দু, অর্থাৎ মূল বিন্দুটা আমরা যে কোনো বিন্দু নিতে পারি, যে কোনো মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো মূল বিন্দু ধরে নিলাম। মূল বিন্দু ধরতে আমরা এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, এখানেও ধরলে তাহলে আমরাও ওই যে এ বি বের করতে চাইলে এ বি বের করতে পারবো, এ বিন্দুর এ বি বের সিডি বের করতে চাইলে সিডি বের করতে পারবো। আচ্ছা দেখো, মনে করি ভেক্টর যে কোনো মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে কি ধরতে পারি, এ বি সি এবং কি ডি। তাহলে আমরা তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর ধরে ফেললাম। এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি। আমাদের যেহেতু এই এডি এবং বিসি বের করতে হবে, আমরা এখান থেকে দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টর জানি, ডি বিন্দুর অবস্থান ভেক্টর জানি, তাহলে আমরা প্রথমে এডিটা বের করে ফেলি। তো সুতরাং এডি সমান আমি কিন্তু একটু আগে বুঝে আসছি যে এডি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর জানা লাগবে, এ বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর হলো ডি, এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ। তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি ডি মাইনাস এ, এটা আমাদের লাগবে, এটা নির্ণয় করে রাখলাম। তারপরে আমরা বিসি বের করি, বিসি সমান আমরা এটাও বের করতে পারি, বিসি সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি। তাহলে আমরা এখান থেকে সি মাইনাস বি লিখতে পারি, এটা আমাদের লাগবে। তারপরে দেখো ই বিন্দুটা যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে, যেহেতু মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নিতে হলে প্রান্ত দুই বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক। তাহলে আমরা ই বিন্দুর অবস্থান ভেক্টর লিখতে পারি ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ অফ এ বিন্দুর অবস্থান ভেক্টর যোগ বি বিন্দুর অবস্থান ভেক্টর এ প্লাস বি। আবার আমরা এফ বিন্দু মধ্যবিন্দু এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এফটা কার মধ্যবিন্দু, ডি এবং সি। তাহলে আমরা বলতে পারি ডি প্লাস সি। যেহেতু ইউএফ কার মধ্যবিন্দু, এ বি ও সিডি এর মধ্যবিন্দু। তাহলে আমরা দুইটা ই বিন্দুর অবস্থান ভেক্টর এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। এবার আমরা এই অংশটা একটু মুছে ফেলি, এটা তোমাদের বোঝা হয়ে গেছে। এবার আমরা দেখব ইএফ নির্ণয় করব। দেখো ইএফ নির্ণয় করার জন্য ই বিন্দুর অবস্থান ভেক্টর এফ বিন্দুর অবস্থান ভেক্টর জানার দরকার ছিল। আমরা ইএফ বের করব। তাহলে ইএফ বের করতে হলে আমাদের এফ বিন্দুর অবস্থান ভেক্টর জানা দরকার, ই বিন্দুর অবস্থান ভেক্টর জানা দরকার। দেখো এফ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি, ইএফ বের করতে হলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে ই বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হবে। তাহলে হাফ অফ এফ বিন্দুর অবস্থান ভেক্টর হলো ডি প্লাস সি মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর হলো কত, এ প্লাস বি। তাহলে আমরা এখান থেকে দেখো হাফটা কমন নেই, কি হয়, ডি প্লাস সি মাইনাস এ মাইনাস বি হবে। এখন দেখো আমাদের এখানে বের করে রাখছি আমরা এডি হলো ডি মাইনাস এ আর বিসি হলো সি মাইনাস বি। তাহলে এডি বের করার জন্য আমরা এখান থেকে ডি মাইনাস এটা আগে রেখি প্লাস সি মাইনাস বিটা তারপরে লিখি। আমাদের বাম পক্ষে আছে ইএফ, তাহলে এখান থেকে দেখো হাফ ডি মাইনাস এ বসাইতে পারি এডি প্লাস সি মাইনাস বি বসাইতে পারি কি বিসি। তাহলে আমরা এখান থেকে ইএফ সমান লিখতে পারি এডি প্লাস বিসি। তাহলে আমরা এখান থেকে ধরো ইএফ সমান এডি প্লাস কি বিসি। আবার আমরা যদি ইএফ এর উপরে পরম মান দিয়ে দেই তাহলে কি হবে, এডি পরম মান দিলে শুধু দূরত্ব বুঝাবে, তখন ভেক্টর চিহ্নগুলো কি হয়ে যায়, উঠে যায়। তাহলে আমরা বলতে পারি ইএফ সমান হাফ অফ এডি প্লাস কি বিসি। এডি প্লাস বিসি আমাদের অর্ধেক অংশ যোগফল অর্ধেক বোঝে, তাদের যোগফলের
অর্ধেক অর্ধেক অংশ প্রমাণ হয়ে গেছে। এখন আমরা ইএফটা যে এডি এবং বিসি এর সমান্তরাল সেটা একটু লিখব। তোমরা একটু এই অংশটা আমি মুছে ফেললাম, এই অংশটা তোমরা নিশ্চয়ই বুঝে ফেলছো। এখন ইএফটা কার সমান্তরাল? এডি এবং বিসি এর সমান্তরাল দেখাবো। দেখো এডি এবং বিসি পরস্পর সমান্তরাল, যেহেতু এডি এবং কি, যেহেতু এডি এবং বিসি পরস্পর সমান্তরাল, তাহলে এডি এবং বিসি যদি পরস্পর সমান্তরাল হয় তাদের যোগফল, তাহলে এডি প্লাস বিসি, এই এডি প্লাস বিসিও তাদের সমান্তরাল হবে। তাদের বলতে এখানে এডি ও বিসি এর সমান্তরাল, তাদের কি হবে? সমান্তরাল হবে। অর্থাৎ আমরা দেখো এডি এবং বিসি পরস্পর সমান্তরাল হলে তাদের যোগফলও কার সমান্তরাল হবে? তাদের সমান্তরাল হবে, অর্থাৎ এডি ও বিসি এর সমান্তরাল হবে। তো তাদের যোগফল সমান সমান আমরা কি পাইলাম? তাদের যোগফল সমান সমান ইএফ পাইলাম। তাহলে ইএফটাও কার সমান্তরাল হবে? অর্থাৎ ইএফ সমান্তরাল এডি সমান্তরাল বিসি। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। সুতরাং আমরা বলতে পারি ইএফ সমান্তরাল এডি সমান্তরাল কি? বিসি, এবং ইএফ সমান সমান কি পেলাম? হাফ অফ এডি প্লাস বিসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই উপপাদ্যটা ভালোভাবে বুঝতে পারছো। এই নিয়মের আরেকটা উপপাদ্য আছে, সেটা হলো আমরা 14 নাম্বার, সেটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা এটা ভালোভাবে বুঝলে এরপর একটা বুঝতে কোনো সহজ হবে না। তাহলে 14 নম্বরের প্রশ্নটা একটু দেখো সবাই। 14 নম্বরটা হলো প্রশ্নটা, 14 নম্বরের প্রশ্নটা আমরা দেখব সবাই। 14 নম্বরের প্রশ্নটা একটু পড়ো। ভেক্টর সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। ভেক্টর সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্য তাদের বিয়োগফলের অর্ধেক। ওইটা ছিল যোগফলের অর্ধেক, আর এটা হবে বিয়োগফলের অর্ধেক। তাহলে আমরা এই প্রশ্নটা বোঝার জন্য আমাদেরকে চিত্র অঙ্কন করে বুঝাইতে হবে। তাহলে আমরা দেখো চিত্র অঙ্কন করি। আমরা যদি আরো একটু এদিকে এগিয়ে তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা চিত্রটা বলতে পারি এ বি সি ডি, যে কোনোভাবে চিত্র নাম দেওয়া যায়। তাহলে আমরা এটা যদি যোগ করি, আবার এটা যদি যোগ করি, কর্ণ দুইটা, এসি একটা কর্ণ, এর মধ্যবিন্দু ধরে নিলাম, এসি কর্ণের মধ্যবিন্দু ই, আর বিডি কর্ণের মধ্যবিন্দু এফ ধরলাম। আমরা যদি এটা যোগ করি তাহলে কি হবে? ইএফ হবে। আগেরটার মতোই, কিন্তু ওইটা ছিল বাহুদ্বয় অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, আর এটা হলো কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। আমরা যদি ওইটা ভালোভাবে বুঝে থাকি তাহলে এটা সহজেই বুঝতে পারবো। তাহলে আমরা বর্ণনাটা আগে লিখে ফেলে মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এ বি এবং ডিসি। মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কি একটা হলো এ বি,
এ বি ও ডিসি। এসি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, এসি ও বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে কি ই ও এফ। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, ইএফটা কার সমান্তরাল, ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি। এবং ইএফটা বলছিলাম কার অর্ধেক, এ বি থেকে বিয়োগ করলে, ডিসি বিয়োগ করলে যার তার অর্ধেক হবে ইএফ। এ বি এবং ডিসি আমরা এখানে বলতে পারি, যেখানে এদিক দিয়ে লাগে, যেখানে এ বিটা গ্রেটার দেন ডিসি বলে দিলাম, এ বিটা কার থেকে বড়, ডিসি থেকে বড়, তাহলে এখানে এ বি বিয়োগ ডিসি দেখাইতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা আমরা বুঝে ফেলছি। দেখো, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ বি ও ডিসি, যেখানে এ বিটা ডিসি থেকে বড়, ও বি এসি ও বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ। প্রমাণ করতে হবে যে ইএফটা কার, এ বি এবং ডিসি এর কি সমান্তরাল, ইএফটা এ বি এবং ডিসি এর সমান্তরাল, এবং ইএফ এর দৈর্ঘ্যটা হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের অন্তরের অর্ধেক। আগেরটার মতে আমরা চারটা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর ধরে নেব। তাহলে মনে করি ভেক্টর যে কোনো মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি এবং কি ডি। তাহলে চারটা মূলবিন্দুর সাপেক্ষে চারটা অবস্থান ভেক্টর ধরে নিলাম। এখন আমাদের আগের মতোই আমরা ডিসিটা বের করব, এ বিটা বের করব। তাহলে এ বি সমান সমান আমরা বলতে পারি এখান থেকে এ বি সমান সমান আমরা কি লিখতে পারি, বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ এ বিন্দুর অবস্থান ভেক্টর। এবং ডিসি সমান সমান কি লিখতে পারি, সি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা এগুলো বের করে রাখলাম। আবার আমাদের দেখো ই বিন্দুটা কার মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু। তাহলে অবস্থান ভেক্টর নির্ণয় করতে হলে দুই শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক হবে। দেখো ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ অফ কি হবে এ প্লাস সি, এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে কি হাফ অফ ডি প্লাস বি। তাহলে আমরা যেহেতু ই বিন্দু কার মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, এফ বিন্দু বিডি এর মধ্যবিন্দু। এখন আমরা ইএফটা যদি নির্ণয় করতে চাই, দেখো ইএফ হবে কি, ইএফ সমান সমান এফ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে ই বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ এফ বিন্দুর অবস্থান ভেক্টর হাফ অফ ডি প্লাস বি মাইনাস হাফ অফ এ প্লাস সি। এখন দেখো আমরা যদি হাফ এখান থেকে কমন নিই কি হবে, ডি প্লাস বি মাইনাস এ মাইনাস সি। আমরা একটু লক্ষ্য করি এখানে দেখো এ বি বি মাইনাস এ, তাহলে একটু সাজাই লিখি, ইএফটা বাম পক্ষে আছে, সাজাইলে কি হয় বি মাইনাস এ প্লাস ডি মাইনাস সি। তাহলে বি মাইনাস এ সমান লেখা যায় বি, সি মাইনাস ডি সমান সমান, তাহলে এটাকে আরও একটু ঘুরাই লিখি, বি মাইনাস এ একটা মাইনাস কমন নিলে সি মাইনাস ডি হবে। হ্যাঁ, সি মাইনাস ডি হবে। তাহলে আমরা এখান থেকে একটা মাইনাস কি করলাম, কমন নিলাম।
তাহলে এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি ইএফ সমান সমান এটা হাফ অফ হাফ বি মাইনাস এ সমান হবে এবি মাইনাস সি মাইনাস ডি সমান সমান ডিসি। তাহলে আমরা এতটুকু পর্যন্ত পেলাম। এরপরে দেখো আমরা এই দিক দিয়ে লিখতে পারি, এটা যেহেতু তোমরা উঠিয়ে ফেলেছ, আবার আমরা এই দিক থেকে লিখতে পারি। দেখো ইএফ সমান সমান হাফ অফ এ বি যে মাইনাস ডিসি পাইলাম, এটাকে আমরা পরম মান দিয়ে দিলে আমাদের শুধু মান বুঝাবে, তখন আর দৈর্ঘ্য বুঝাবে না। তখন আমরা এখান থেকে পাই ইএফ সমান হাফ অফ এ বি মাইনাস ডিসি। তাহলে অর্ধেক অংশ আমরা পেয়ে গেছি। আমরা একটু আগে যে প্রমাণে দেখাইছিলাম এটা যোগ ছিল, এখন বিয়োগ পেয়ে গেছি। এখন আমরা দেখাবো ইএফটা এ বি এবং ডিসি এর সমান্তরাল কিভাবে হয়। যেহেতু এ বি ও সিডি পরস্পর সমান্তরাল, তাহলে এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এদের বিয়োগফল, যেমন এবি থেকে যদি আমি ডিসি বিয়োগ করি, এবি এবং ডিসি সমান্তরাল, তাহলে এবি থেকে যদি ডিসি বিয়োগ করি তাহলে এবি মাইনাস ডিসিও কার সমান্তরাল হবে? এবি এবং ডিসি এর সমান্তরাল হবে। এবি ও ডিসি এর সমান্তরাল হবে। আর এবি মাইনাস ডিসি যদি এবি ও ডিসি এর সমান্তরাল হয় তাহলে ইএফটাও কার সমান্তরাল হবে? তাহলে ইএফ কার সমান্তরাল হবে? এবি ও ডিসি এর সমান্তরাল হবে। সুতরাং আমরা পেলাম কি ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি এবং ইএফ সমান হাফ অফ এবি মাইনাস ডিসি। তাহলে আমরা দুইটা উপপাদ্য এইখানেই শেষ করলাম। কত দুইটা উপপাদ্য এখানে শেষ করলাম। তোমরা নিশ্চয়ই দুইটা উপপাদ্য ভালোভাবে বুঝতে পারছো। আর এই দুইটা উপপাদ্য বারবার সালে আসে এবং তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো আমি নিশ্চয়ই বলতে পারবো তোমরা ভালোভাবে বুঝেছো। তো বুঝে থাকলে তোমরা সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারবে। এবং আগের পর্বের ক্লাস এবং এই পর্বের ক্লাস, দুইটা ক্লাস একত্রে করলে আমরা সম্পূর্ণ অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবো এবং পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারবো। তোমরা বারবার ভেক্টর জিনিসটা একটু কঠিন হলো, বারবার প্র্যাকটিস করলে তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।